আলটিমেটলি বাজেট গিয়ে যেখানে দাঁড়ায় এটা হচ্ছে গরিব হটাও। এখন বিএনপি সরকার যে আপনার পা নিচের দিকে মানে পা পেছনের দিকে এবং মাথা পেছনের দিকে দিয়ে সামনের দিকে হাঁটার চেষ্টা করছে, এটাকে ঠিক করবে কোন কার্ল মার্কস? বাজেটের মৌসুমে সাধারণত বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক কিংবা এনজিওরা এই ধরনের আলোচনা করে, কিন্তু একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমাদের যে দায়বদ্ধতা সেটা আমরা এই ধরনের আলোচনার মধ্য দিয়ে এবং যারা বিশেষ বিশেষ সেক্টরের যারা বিশেষজ্ঞ আছেন তাদের অপিনিয়নগুলো জানার মধ্য দিয়ে আমরা নিজেরাও সমৃদ্ধ হচ্ছি এবং আশা করি যে আমরা যে শ্যাডো বাজেটটা পেশ করব কিছুদিনের মধ্যে আমাদের বাজেট কমিটির পক্ষ থেকে, সেখানে এটার একটা রিফ্লেকশন থাকবে। তো আমি একটু আপত্তি জানাতে চাই বা একটু আপনাদের সমালোচনা করতে চাই শ্যাডো বাজেট কমিটির আজকের যেটা প্রধান শিরোনাম। আমার ধারণা যে এই শিরোনামটা বিএনপির খুব পছন্দ হবে, মানে বর্তমান সরকারের খুব পছন্দ হবে, যে বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট। যে আওয়ামী লীগ আমলে আপনারা জানেন ওই যে ইউক্রেন যুদ্ধকে দেখাতো আওয়ামী লীগ বারবার, যে ইউক্রেন যুদ্ধ চলছে, তো আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান একবার বললেন যে মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি, মানে বাংলাদেশ দিচ্ছে। তো এখন এই যে বৈশ্বিক অনিশ্চয়তার এই ফ্রেমিংটা আসলে বিএনপি সরকারের খুবই পছন্দ হবে। তারাও কিন্তু এটাই বলার চেষ্টা করছে, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, বিশ্বে একটা যুদ্ধ তৈরি হয়েছে, এখন আমরা কি করব, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকের শিরোনামটা যথাযথ হতো যদি আমরা বলতাম যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সুশাসনের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটার সাপেক্ষে যে বাজেটটা আসতে যাচ্ছে সেই বাজেটটাকে আমরা কিভাবে দেখছি, বা আমরা কীভাবে দেখছি মানে অলরেডি এটা প্রকাশিত যে কী ধরনের বাজেট হতে যাচ্ছে। আপা বলেছেন কিন্তু পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের কথা। তো এই বাজেট আমি দেখলাম যে এবার বাংলাদেশের রেকর্ড বাজেট হচ্ছে 9,30,000 কোটি টাকার, তার মধ্যে দ্বিগুণেরও বেশি হচ্ছে পরিচালন ব্যয়, যার সোজা অর্থ হচ্ছে আমলাদের চা নাস্তা বিস্কিট খরচ, তাদের যে ফ্যাসিলিটিস আরামায়েশ সেগুলোর জন্য বরাদ্দ বাড়বে এবং এটার আলটিমেট ঘানি টানতে হবে বাংলাদেশের জনগণকে। আপনি বাংলাদেশের মানুষকে যে কোনো রাস্তায় সাধারণ মানুষের কাছে বাজেট নিয়ে প্রশ্ন করবেন, দেখবেন মানুষের বাজেট নিয়ে কোনো আগ্রহ নাই। দেশে এত বড় একটা ঘটনা, এখানে লক্ষ লক্ষ টাকার আয় ব্যয়ের হিসাব হচ্ছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো এটা নিয়ে কোনো আগ্রহ নাই, আগ্রহ থাকে না। এটার কারণ হচ্ছে যে তারা জানে যে আসলে বাজেটের উদ্দেশ্য, একটা সরকারের বাজেটের উদ্দেশ্য হওয়া দরকার খুব কমন সেন্স, এটার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। কমন সেন্স বলে যে বাজেটের উদ্দেশ্য হতে হবে গরিবই হটাও, মানে আপনাকে পভার্টি এলিভিয়েশনের একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। কিন্তু আলটিমেটলি বাজেট গিয়ে যেখানে দাঁড়ায় এটা হচ্ছে গরিব হটাও, মানে অ্যান্টি পভার্টি স্কিমের জায়গায় তারা নিয়ে আসে এটাকে অ্যান্টি পুয়ার একটা বাজেট তৈরি হয়ে যায়। পভার্টি জায়গায় থাকে, বরং মানুষ আরও বেশি বেশি গরিব হতে থাকে, যেটাকে আজকাল বলা হচ্ছে যে নিউ পুয়ার। মানে নিউ পুয়ার মানে ওই কাজ নাই সেরকম না, এই নিউ পুয়ার বা নয়া গরিব হচ্ছে তারা যাদের বাইরে ফিটফাট কিন্তু ভেতরে আসলে সদরঘাট। এটার মানে হচ্ছে যে আপনি বাইরে খুবই মিডল ক্লাস, বাইরে আপনি মধ্যবিত্ত, কিন্তু কনজামশন নেটের একেবারে তলানিতে অথবা কনজামশন নেট থেকে আপনি ছিটকে পড়েছেন। এটাই হচ্ছে নতুন গরিব। আপনি সামনে যে বাজেটটা আসতে যাচ্ছে, এখন যে হাই ইনফ্লেশন চলছে, আপনি দেখবেন এই নতুন গরিবের সংখ্যা বাড়বে। আর কর্মসংস্থানের কথা কি বলবো, কর্মসংস্থান তো আমাদের এই যে মাননীয় অর্থমন্ত্রী যিনি খুব গর্বের সাথে সংসদে বলেছেন যে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন ম্যাক্রো ইকোনমিতে কোনো সংকট তৈরি হয় না। তো এখন আমার এটা শুনে মনে হয়েছে যে দার্শনিক হেগেল তাকে নাকি তিনি নাকি উল্টো মানে হাত নিচে পা উপরে এভাবে নাকি তিনি হাঁটতেন, তো তার তত্ত্বকে নাকি সোজা করেছেন কার্ল মার্কস। এখন বিএনপি সরকার যে আপনার পা নিচের দিকে মানে পা পেছনের দিকে এবং মাথা পেছনের দিকে দিয়ে সামনের দিকে হাঁটার চেষ্টা করছে, এটাকে ঠিক করবে কোন কার্ল মার্কস? কারণ তাদের যে ইতিমধ্যেই ইকোনমিক প্ল্যান বা যেটা তারা করেছে, ইতিমধ্যে আইএমএফের লোন পায় নাই, ফিচ রেটিংয়ে তারা নিচের দিকে নেমে গেছে, মানে ফিচ রেটিংয়ের আউটলুকে বাংলাদেশ নেগেটিভ এসেছে, এটার মধ্য দিয়ে সামনের বিনিয়োগ এবং কর্মসংস্থানে একটা ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি হতে যাচ্ছে। তো আমাদের অর্থমন্ত্রী যে বলে ফেললেন যে কোনো মানে ম্যাক্রো ইকোনমিতে কোনো ঝামেলা হয় না এবং ভঙ্গুর অর্থনীতি নাকি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তো আমার খুব সিম্পল প্রশ্ন, ওই ভঙ্গুর অর্থনীতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে আইএমএফ মানে ঋণের কিস্তি শুধু দিয়েছে সেটাই না, ঋণের পরিমাণও বাড়িয়েছিল, $70 কোটি তারা বাড়িয়েছিল। আপনাদেরকে ঋণ দিল না কেন? আইএমএফের কাছ থেকে আপনারা কেন শূন্য হাতে এসেছেন? এটার জবাব কি বাংলাদেশের মানুষকে আপনারা দিয়েছেন? আপনারা লোন পান নাই, কারণ হচ্ছে আপনারা এনবিআর সংস্কার করেননি, আপনারা ব্যাংকিং খাতে পুরনো লুটেরাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এসালম তাকে মাসুদ নামে ফিরিয়ে আনার জন্য আপনারা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং করেছেন, এই কারণে আপনাদেরকে লোন দেয় নাই। সোজা কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে। এবং এই যে নেগেটিভ আউটলুক আপনারা পেলেন ফিচ রেটিং, আপনারা জানেন যে যারা দাতা গোষ্ঠী যারা বাংলাদেশকে লোন দেবে তারা কিন্তু এই ফিচ রেটিং দেখে বাংলাদেশকে লোন দেবে, বা দেবে কি দেবে না সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এবং এইটার কারণে ওই যে তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, আপনারা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করে দেখান। আমাদের এই জিডিপি যে গ্রোথ, এটার ব্যাপারে একটা প্রচলিত কথা হচ্ছে এটা একটা জবলেস ইকোনমি তৈরি করে।
বিএনপি এটাকে যেখানে নিয়ে যাবে, এই জবলেস ইকোনমিকে জব লস ইকোনমিতে নিয়ে যাবে। আমি আজকে বললাম, আপনারা তারিখ সহ লিখে রাখেন, তারা বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। মূলত যেটা হবে, জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে, এটাকে তারা জব লস, মানে মানুষ আরও চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাকা, আরও চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে।